গুড মর্নিং, রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আমরা আগের ক্লাসে ভিএসপিআর 5টা সূত্র পড়েছে তো? কারো কোনো অসুবিধা নেই? প্রথম সূত্রে আমরা বলেছি বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মোট সংখ্যার উপর যৌগের গঠন নির্ভর করবে। 2 নম্বর সূত্রে বলেছি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মধ্যে বিকর্ষণ সর্বোচ্চ হবে। 3 নম্বর সূত্রে আমরা বলেছি কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে ইলেকট্রন বিকর্ষণ বেশি হবে, বন্ধন কোণ বৃদ্ধি পাবে। 4 নম্বর সূত্রে আমরা বলেছি পাই বন্ধনের ইলেকট্রনের যৌগের গঠন কাঠামোতে কোনো বিবেচনা করা হয় না, কোনো ভূমিকা নেই। 5 নম্বরে আমরা বলেছি কেন্দ্রীয় পরমাণুর যদি ফাঁকা অরবিটাল থাকে তাহলে সেক্ষেত্রে নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের বিকর্ষণ সর্বোচ্চ হয় এবং এই ফ্যাক্টরগুলোর জন্য বন্ধন কোণ বা জ্যামিতিক কাঠামোর পরিবর্তন ঘটে, যেটা আমরা ভিএসপিআর তত্ত্বের 5টা সূত্রের মাধ্যমে পড়লাম। আজকে আমরা এই ভিএসপিআর সূত্রে আমরা প্রয়োগ পড়ব। মনে থাকবে কথাটা, ভিএসপিআর প্রয়োগ আমরা বিভিন্ন যৌগের গঠন কিভাবে ব্যাখ্যা করতে পারবো সেই বিষয়টাকে আমরা আজকে মূলত আলোচনা করব ভিএসপিআর তত্ত্বের প্রয়োগের মধ্যে। যৌগের জ্যামিতিক গঠনে কেন্দ্রীয় পরমাণুর যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত থাকে তাহলে ভিএসপিআর তত্ত্ব অনুযায়ী আকারের বিকৃতি ঘটবে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যার উপর আকারের বিকৃতি কীরূপ ঘটে এ সম্পর্কে আমরা একটা ছক করে নেব। মনে রাখবে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যদি উপস্থিত না থাকে তাহলে সংকরায়ন অনুযায়ী যে গঠন হওয়া উচিত যৌগের জ্যামিতিক গঠন আদর্শ হবে, কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যৌগের গঠনের জ্যামিতিক আকৃতির বিকৃতি ঘটতে থাকে এবং সেই বিকৃতির ফলে আকৃতির কীরূপ পরিবর্তন হয় সেটা নিয়ে আমরা একটা ছকের সাহায্যে জিনিসটাকে মনে রাখার চেষ্টা করব। আমরা দেখব সংকরায়ন। ঠিক আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। জ্যামিতিক আকৃতি। এবং এই ছক ভীষণ ইম্পর্টেন্ট ছক, মনে রাখার চেষ্টা করবে যাতে আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি। ভিএসপিআর এবং সংকরায়ন দুটো থিওরিকে যাতে আমরা একদম হাতের মুঠায় যে কোনো সময় যাতে যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজে একদম আলাদিনের প্রদীপের মতন দিতে পারি। বোঝা গেছে কথাটা? সহজ, একদম সহজ জিনিস। এই ছকটাকে মনে রাখার চেষ্টা করবে যাতে জাদুর মতন কাজ করে ছকটা, যে কোনো মনে রাখবে। যেমন দেখো, যদি সংকরায়ন এসপি হয়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা এসপি হলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকার সম্ভাবনা নেই। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় শূন্য, জ্যামিতিক কাঠামো হবে সরল রৈখিক। এবং সরল রৈখিক ছবি নিশ্চয়ই জানা আছে। সরল রৈখিক ছবিটা কীরকম হবে? একটা বি পরমাণু এ পরমাণুর সাথে এরকম যুক্ত থাকবে, এটা হলো সরল রৈখিক গঠন। বোঝা গেছে নিশ্চয়ই? এবং এই হলো সরল রৈখিক গঠন। আমরা দেখব নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংকরায়ন যদি sp2 হয় তাহলে সেক্ষেত্রে জ্যামিতিক গঠনটা কীরকম হবে। তো নিঃসঙ্গ যদি সংকরায়ন sp2 হয় তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 1 হতে পারে বা 0 হতে পারে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি 0 হয়, মনে রাখবে আদর্শ গঠন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যদি না থাকে তাহলে এর আদর্শ গঠনটা সমতলীয় ত্রিকোণীয় সমতলীয় হয়, ত্রিকোণীয় সমতলীয় হবে, এই গঠনটা হবে। এবং বন্ধন কোণের মান 120 ডিগ্রি হবে, ফলে গঠনটা কী হবে? ত্রিকোণীয় সমতলীয়। এখানে একটা কথা মনে রাখবে, সেটা হলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতিতে মূল কাঠামোটার মধ্যে কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। মূল কাঠামোটা যদি আমি লক্ষ্য রাখতে পারি আদর্শ গঠনটা, তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতিতে গঠনটা কীরকম চেঞ্জ হবে সেটা সহজে বলতে পারি। যেমন যদি sp2 সংকরায়ন হয় তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় না থাকলে কী হবে? ত্রিকোণের সমতলীয় হবে। কিন্তু একজোড়া যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে তাহলে ওই গঠন কাঠামোটা থেকেই আমাকে গঠনটা তৈরি করতে শিখতে হবে। তাহলে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কী এখানে অংশগ্রহণ করবে। বোঝা গেছে? আর জ্যামিতিক কাঠামোতে কিন্তু আমরা এটা দেখতে পাই না। আমার কথা বোঝা গেছে? জ্যামিতিক কাঠামোতে এটা কিন্তু দেখতে পাই না। এটা যদি দেখতে না পাই তাহলে বলো তো এই ছবিটা কীরকম হলো? ছিল ত্রিকোণীয় সমতলীয়, একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এখানে অবস্থান করলো, ফলে আমরা এই গঠনটা দেখতে পাবো। এই গঠনটাকে কি বলা হয়? ভি আকৃতির বা কৌণিক। ভি আকৃতির হবে বা কৌণিক হবে।
সুতরাং sp2 সংকরায়নের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 0 হলে ত্রিকোণীয় সমতলীয় আদর্শ গঠন হবে। আর যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 1 হয় তাহলে কী হয়ে যাবে, গঠনটা বিকৃতি ঘটবে এবং কৌণিক বা ভি আকৃতির হয়ে যাবে। একই রকম সংকরায়ন যদি sp3 হয় তাহলে কী হবে বলো তো, সংকরায়ন যদি sp3 হয় তাহলে সেক্ষেত্রে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যায় 1 হতে পারে, 2 হতে পারে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 1, 2 এরকম হতে পারে। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে সাধারণত sp3 সংকরায়ন যদি হয় তাহলে অণুটার গঠন কী হবে, চতুস্তলক হবে, আদর্শ গঠন। নিঃসঙ্গে ইলেকট্রন জোড় যদি না থাকে তাহলে গঠনটা কী হবে, চতুস্তলকীয় গঠন হবে, আদর্শ গঠন। চতুস্তলকীয় গঠন কীরকম, এই চতুস্তলীয় গঠন হবে। ঠিক আছে, বোঝা গেছে? কিন্তু এবার যদি নিঃসঙ্গে ইলেকট্রন জোড় উপস্থিত থাকে তাহলে তার গঠনের পরিবর্তন হবে। কি গঠনটা হবে, এখানে একটা নিঃসঙ্গে ইলেকট্রন জোড় দখল করবে, আর আমরা এই ছবিটা তো দেখতে পাবো না, তখন কিন্তু এটা পিরামিডের মতন দেখাবে। ফলে চতুস্তলীয় গঠনে একটা নিঃসঙ্গে ইলেকট্রন জোড় থাকলে পিরামিডাল হয়ে যাবে, পিরামিডাল। দুটো নিঃসঙ্গে ইলেকট্রন জোড় যদি থাকে তাহলে আর একটা জায়গায় নিঃসঙ্গে ইলেকট্রন জোড় থাকবে, তাহলে আর একটা জায়গায় নিঃসঙ্গে ইলেকট্রন জোড় হলো। এবং এই নিঃসঙ্গে ইলেকট্রন জোড়গুলো আমরা দেখতে পাবো না, এই অংশটা দেখতে পাবো। তো বলো তো অণুটার গঠনটা কী হবে, বলতে পারবে কী হবে? যদি এটা শুধু দেখতে পাই, এই দুটো দেখতে না পাই, এই দুটো দেখা যাবে না, তাহলে গঠনটা হয়ে যাবে ভি আকৃতির বা কৌণিক। এইভাবে গঠনের বিকৃতি ঘটবে। বোঝা গেছে তো? ভীষণ ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? সহজে আমরা গোটা কেমিস্ট্রি থেকে হাতের মুঠে নিয়ে আসতে পারি। VSPR তত্ত্ব, সংকরায়ন, ভ্যালেন্স থিওরি, সমস্ত জিনিসটাকে আমরা এই ছকের মধ্যে ধরে নিতে পারি। অর্থাৎ তার সংকরায়ন অনুযায়ী যদি নিঃসঙ্গে ইলেকট্রন জোড় শূন্য থাকে তাহলে গঠন আদর্শ হবে। এবং সংকরায়নে আমরা দেখেছি sp হলে সরলরৈখিক হয়, sp2 হলে ত্রিকোণীয় সমতলীয় হয়, sp3 হলে চতুস্তলীয় হয়। কিন্তু নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যা বৃদ্ধির সঙ্গে এইভাবে আকারে বিকৃতি ঘটবে। তো আকারে বিকৃতি ঘটলে নিঃসঙ্গে ইলেকট্রন জোড় কিন্তু আমরা ধরে নিব যে সেটাকে আমরা দেখতে পাচ্ছি না। ফলে বাকি যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে ওই ছবিটা যে তাদের আদর্শ গঠনটা থেকেই বাকি গঠনগুলো কিন্তু তৈরি করতে শিখতে হবে। বোঝা গেছে? আমরা চলে যাব পরের। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি বৃদ্ধি পায়, সংকরায়নের মাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে কীরকম হবে? যেমন যদি sp3d হয় তাহলে কীরকম হবে, sp3d নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তো আদর্শ গঠনটা কি হয় বলো তো? sp3d যদি হয় তাহলে আদর্শ গঠনটা হয় ত্রিকোণীয় দ্বি পিরামিড, ত্রিকোণীয় দ্বি পিরামিড হয়। মনে থাকবে কথাটা, এটা হলো আদর্শ গঠন, এই আদর্শ গঠন। তাহলে নিঃসঙ্গে ইলেকট্রন জোড় যদি না থাকে তাহলে গঠনটা কি হবে, ত্রিকোণীয় দ্বি পিরামিড। কিন্তু নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যা উপস্থিতির সাথে সাথে এর আকারের বিকৃতি ঘটবে। এবং বিকৃতিটা কীরকম হয় বলো তো? একজোড়া নিঃসঙ্গে ইলেকট্রন জোড় কখনো উপরে নিচে থাকবে না, এদেরকে অ্যাক্সিয়াল বন্ধন বলা হয়, উপর নিচে অ্যাক্সিয়াল বন্ধন বলা হয়। আর এই বন্ধনগুলোকে বলা হয় ইকুয়েটোরিয়াল বন্ধন। মনে থাকবে? তাহলে এই বন্ধনগুলোকে বলা হয় ইকুয়েটোরিয়াল বন্ধন, আর এই বন্ধনগুলোকে উপর নিচে যে বন্ধনগুলো তাদেরকে বলা হয় অ্যাক্সিয়াল বন্ধন। ইকুয়েটোরিয়াল বন্ধনের নিঃসঙ্গে ইলেকট্রন জোড় উপস্থিত থাকে বলে এই জায়গাটাতে নিঃসঙ্গে ইলেকট্রন জোড় দখল করবে। এবং এই জায়গাটাতে যদি নিঃসঙ্গে ইলেকট্রন জোড় দখল করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ছবিটা আর দেখতে পাবো না, বাকি অংশটা দেখতে পাবো, যাকে কি বলা হয়, বিকৃত চতুস্তলক। বিকৃত চতুস্তলক হয়ে যাবে। ত্রিকোণীয় দ্বি পিরামিডটা কী হয়ে যাবে, বিকৃত চতুস্তলক হয়ে যাবে। কিন্তু আরও যদি নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যা বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কীরকম হবে, তখন আর একটা ইকুয়েটোরিয়াল অবস্থান দখল করবে। এই দুটো জায়গা আমরা দেখতে পাবো না, আমরা শুধু এটা 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 দেখতে পাবো। বলো তো এটা কীরকম হবে? আমরা এরকম একটা ছবি দেখতে পাবো। এটা কী আকৃতির বলো তো? এটা কিসের মতন আকৃতি? এটা হবে টি আকৃতি বিশিষ্ট হবে, টি আকৃতি। ফলে sp3
ডি সংকর আয়ন যদি হয় নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি 2 হয় তাহলে সেটা টি আকৃতি হয়ে যাবে। আমরা বলে দিতে পারি, এটা এরকম করে আমাদের তৈরি করতে শিখতে হবে, নিজেরা প্র্যাকটিস করবে। এবং যেটা আমি আগে বলেছি, এইটা আলাদিনের প্রদীপ, মনে থাকবে তো? এটাকে কিন্তু ভুললে হবে না। এটা কেমিস্ট্রি একদম ভ্যাসপার, সব কিছু আমরা হাতের মুঠে নিয়ে আসতে পারবো। বলো তো এবার নিজে নিজে বলো দেখি, সংকর আয়নের ক্ষেত্রে নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি 3 হয় তাহলে ছবিটা কীরকম হওয়া উচিত? বোঝা গেছে? তাহলে আমি আগে বলেছি ইকুয়েটোরিয়াল অবস্থান করবে, এক্সিয়ালে কিন্তু নিঃসঙ্গে ইলেকট্রন জোড় যাবে না, কারণ এক্সিয়াল আর ইকুয়েটোরিয়ালের মধ্যে বন্ধন কোণ 90 ডিগ্রি, বিকর্ষণ বেশি, আর এদের মধ্যে বন্ধন কোণ 120 ডিগ্রি, বিকর্ষণ কম। ফলে ওরা এমন অবস্থানে থাকার চেষ্টা করে যেখানে বিকর্ষণ সবচেয়ে কম। সেজন্য তারা কি করে? তারা ইকুয়েটোরিয়ালে অবস্থান করে, এক্সিয়ালে অবস্থান করে না। ফলে 3টা নিঃসঙ্গে ইলেকট্রন জোড় ইকুয়েটোরিয়াল অবস্থানে থাকবে। আমরা কি দেখতে পাবো বলো তো? এই যে নিঃসঙ্গে ইলেকট্রন জোড়গুলো তো দেখতে পাবো না, আমরা শুধু উপর থেকে নিচে দেখতে পাবো। তাহলে উপর থেকে নিচে যদি দেখতে পাই বি এ বি, এই ছবিটাকে আমরা কি বলবো? সরল রৈখিক। সরল রৈখিক, বোঝা গেছে? এভাবে আমরা কিন্তু গঠনটা ব্যাখ্যা করতে পারি। আমরা যদি আরও দেখি, এগিয়ে যাই, তাহলে আমরা কি দেখতে পাবো? সংকর আয়ন যদি sp3d2 হয় তাহলে কীরকম হবে? sp3 নর্মালি আমরা সংকর আয়নের কনসেপ্ট থেকে পেয়েছি, নিঃসঙ্গে ইলেকট্রন জোড় যদি না থাকে sp3d2 হয় তাহলে গঠনটা কীরকম হয় বলতে পারবে? আগের ক্লাসে আমরা দেখেছি গঠনটা হবে অষ্টতলীয়। ফলে নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি 0 হয় তাহলে গঠনটা হবে অষ্টতলীয় গঠন। অষ্টতলীয়, অষ্টতলীয় গঠন কীরকম? এই হলো অষ্টতলীয় গঠন, বোঝা গেছে? আদর্শ গঠন। কিন্তু নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যা যখন বাড়বে তখন অষ্টতলীয় গঠনের তারতম্য হবে। মনে থাকবে কথাটা? নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যা বৃদ্ধির সঙ্গে অষ্টতলীয় গঠনের পরিবর্তন হবে। এবং এক যদি নিঃসঙ্গে ইলেকট্রন জোড় থাকে তখন কিন্তু সে একটা জায়গা দখল করবে এবং ছবিটা হয়ে যাবে এরকম। এই ছবিটার নাম কি ছিল? অষ্টতলীয়। এবার এটাকে আমরা দেখতে পাবো না, এই চারটাকে দেখতে পাবো উপরের দিকে। ফলে এটা কি হবে? এটা কিন্তু বর্গ পিরামিডাল হবে, পিরামিডের আকার হবে, পিরামিড। কিন্তু এই পিরামিডটা কীরকম হবে? বর্গ পিরামিডাল। বর্গ পিরামিডাল, মনে থাকবে কথাটা? আবার নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি 2 হয় তাহলে কি হবে বলো দেখি, নিজে নিজে বলো, পারবে? কি হবে? এই জায়গাটাতে ওরা থাকবে। এক্ষেত্রে কিন্তু তারা কি করবে? অ্যাক্সিয়াল অবস্থানে থাকবে, তবে পরস্পর 180 ডিগ্রি কোণ করে থাকবে, বিকর্ষণ সর্বনিম্ন হবে। এবং আমরা এই নিঃসঙ্গে ইলেকট্রন জোড় দেখতে পাবো না, শুধু প্লেটটা দেখতে পাবো। এ বি, এই যে সমতলিক যে দেখতে পাবো, সেক্ষেত্রে কি হবে? বর্গ সমতলিক হবে। এইভাবে নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটা হয়ে গেলে অষ্টতলীয় থেকে বর্গ পিরামিড হয়ে যাবে, এবং দুটো নিঃসঙ্গে ইলেকট্রন জোড় হলে বর্গ পিরামিড থেকে বর্গ কী হবে? অষ্টতলীয় থেকে তার বর্গ সমতলীয় হবে। আমরা যদি পরের দেখি তাহলে sp3d3 যদি হয় তাহলে কি হবে? মনে রাখবে sp3d3 যদি হয়, নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি 0 হয় তাহলে সেটা পঞ্চকোণীয় হবে। পঞ্চকোণীয় ডি পিরামিড। যেমন এই পঞ্চকোণীয় দ্বি পিরামিড। এভাবে আমরা সমস্ত প্রায় থিওরিটাকে একদম ক্যাপচার করে দিতে পারি। আদর্শ গঠন সংকর আয়ন থেকে আমরা বলবো। এবার নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার যে আদর্শ গঠনের বিকৃতি হবে এবং কী হবে সেটা নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যার উপর নির্ভর করবে। আমরা যে ছকটা দেখলাম সেই ছকটার সাহায্যে ভিএসইপিআর তত্ত্ব এবং সংকর আয়ন সব মিলেমিশে এক জায়গায় এক সূত্রে বেঁধে আমরা বিভিন্ন যৌগের গঠন এবার ব্যাখ্যা করব। কিভাবে কত সহজে ব্যাখ্যা করা যায় দেখো। প্রথমে আমরা দেখব BeCl2 যৌগের গঠন। ঠিক আছে, এই অণুটার গঠন দেখব। মনে রাখবে অণুর গঠন তৈরির ক্ষেত্রে তার ছবিটা আগে আঁকালে অনেক সুবিধাটা পাওয়া যায়। যেমন দেখো, বলো তো এই ডাটাগুলো এবার পূরণ করব। কেন্দ্রীয় পরমাণু নিজে নিজে বলতে পারবে, কত সহজ। কেন্দ্রীয় পরমাণু কি বলো তো? বেরিলিয়াম। তারপরে বন্ধন ইলেকট্রন জোড় দেখতে পাচ্ছ, বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা 2। ঠিক আছে, নিঃসঙ্গে ইলেকট্রন জোড় নেই, ফলে নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যা 0।
এবার বন্ধন ইলেকট্রন জোড় প্লাস নিঃসঙ্গী ইলেকট্রন জোড়ের সমষ্টি কত? 2। বোঝা গেছে কথাটা? চলে আসো সংকরায়ন সহজে বের করতে পারবে। বেরিলিয়ামের বাইরে একক ইলেকট্রন সংখ্যা 2, তার সাথে একযোজি ক্লোরিন যুক্ত আছে দুটো, 4, ফলে এইচের মান হবে কত? 1/2 × 4 = 2। আর এইচের মান যদি 2 হয় তাহলে সংকরায়ন হয় এসপি। ঠিক আছে, তাহলে চলে আসো সংকরায়ন হলো এসপি। আবার সংকরায়ন যদি নিঃসঙ্গে ইলেকট্রন জোড় না থাকে, মনে রাখবে এই জায়গাটা যৌগের গঠনের যে বিকৃতি ঘটবে সেটা নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের উপস্থিতির জন্যই ঘটে। যদি নিঃসঙ্গে ইলেকট্রন জোড় উপস্থিত না থাকে তাহলে বাকি ডাটা সব আদর্শ হয় এবং গঠনটাও আদর্শ হয়। এক্ষেত্রে যেহেতু নিঃসঙ্গে ইলেকট্রন জোড় নেই, ফলে বন্ধন কোণের এসপি সংকরায়ন হলে বন্ধন কোণ হয় 180 ডিগ্রি আমরা জানি, সুতরাং বন্ধন কোণ হবে 180 ডিগ্রি। আর সেক্ষেত্রে জ্যামিতিক আকারটা কী হবে? সরল রৈখিক হবে। যেহেতু নিঃসঙ্গে ইলেকট্রন জোড় নেই, ফলে গঠনটা হবে সরল রৈখিক। আমরা এটা ব্যাখ্যা করব কিভাবে? VSEPR তত্ত্বানুযায়ী নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এর অনুপস্থিতির ফলে গঠন হয় সরল রৈখিক। বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম? বেরিলিয়াম ক্লোরাইডের যে গঠন, সেই গঠনটা হবে সরল রৈখিক। মনে থাকবে গঠনটা সরল রৈখিক। আমরা VSEPR তথ্যের সাথে কত সহজে ব্যাখ্যা করতে পারি। সবার ক্ষেত্রে হাজার হাজার যৌগের ক্ষেত্রে আমরা এভাবে গঠন ব্যাখ্যা করতে পারি, কারণ সবার ক্ষেত্রে একই ডাটা, সবার ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টগুলো সব একই। আরেকবার বলছি, তাহলে BeCl2 এর গঠন VSEPR তথ্যের সাথে আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি? কেন্দ্রীয় পরমাণু বি, বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা 2, নিঃসঙ্গী ইলেকট্রন জোড়ের সংখ্যা 0, নিঃসঙ্গী ইলেকট্রন জোড় প্লাস বন্ধন ইলেকট্রন জোড় মোট ইলেকট্রন জোড়ের সংখ্যা 2, সংকরায়ন এসপি। যেহেতু নিঃসঙ্গী ইলেকট্রন জোড় নেই, বন্ধন কোণের মান 180 ডিগ্রি। আর বন্ধন কোণ যদি 180 ডিগ্রি হয়, নিঃসঙ্গী ইলেকট্রন জোড় না থাকে, তাহলে গঠনটা হবে সরল রৈখিক। এবং এক্ষেত্রে ব্যাখ্যাটা হলো নিঃসঙ্গী ইলেকট্রন জোড় না থাকার জন্য এর গঠনটা সরল রৈখিক হয়। আমরা চলে যাবো পরের সংকরায়ন sp2 সংকরায়নের ক্ষেত্রে। ঠিক আছে, sp2 সংকরায়নের ক্ষেত্রে আমরা কিভাবে এই ঘটনাটা ব্যাখ্যা করতে পারি। আমরা চলে যাব sp2 সংকরায়ন। ঠিক আছে, যেমন মনে করো সালফার ডাইঅক্সাইড অণুর গঠন আমরা ব্যাখ্যা করব। বুঝা গেছে? সালফার ডাইঅক্সাইড অণুর গঠনটা যদি আমরা দেখি, তাহলে গঠনটা এরকম। চলে আসো ডাটা পূরণ করব। বলো তো কেন্দ্রীয় পরমাণুর কি? সালফার। এর সাথে বন্ধন ইলেকট্রন জোড় দেখতে পাচ্ছি 1 2 3, 3 জোড়া বন্ধন আছে, তাহলে বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা 3। নিঃসঙ্গী ইলেকট্রন জোড় আছে এবং নিঃসঙ্গী ইলেকট্রন জোড়ের সংখ্যা 1, ফলে বন্ধন ইলেকট্রন জোড় বোঝা যাচ্ছে, নিজেরাই তো বলতে পারবে। কত সহজ বলো তো? বন্ধন ইলেকট্রন জোড় প্লাস নিঃসঙ্গী ইলেকট্রন জোড় 3 আর 1 4। এক্ষেত্রে সংকরায়ন বের করবো। বলো তো সালফারের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা কত? 6। তার সাথে একযোজি কোনো পরমাণু যুক্ত নেই, ফলে 3। এইচের মান যদি 3 হয়, তাহলে সংকরায়ন sp2। আর যে নিঃসঙ্গী ইলেকট্রন জোড়ের সংখ্যা কত বলো তো? নিঃসঙ্গী ইলেকট্রন জোড়ের সংখ্যা 3 মাইনাস 2টো অক্সিজেন আছে 2 = 1, ফলে এই জিনিসটা আমরা বের করে নিলাম। তাহলে চলে আসো আবার, তাহলে সংকরায়ন কি? সংকরায়ন হলো sp2। আর যেহেতু নিঃসঙ্গী ইলেকট্রন জোড় আছে, ফলে বন্ধন কোণের কিন্তু মানটা কমে যাবে এবং বন্ধন কোণের মান প্রায় 119 ডিগ্রির মতন হবে। যদি বন্ধন কোণের মান মনে না থাকে, তাহলে এই ডাটাকে ছেড়ে দিবে। বোঝা গেছে কথাটা? জ্যামিতিক গঠন কীরকম হবে আমরা পড়েছি। সংকরায়ন যদি sp2 হয়, তাহলে ত্রিকোণীয় সমতলীয় হয়, কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতি ফলে এটা আমরা দেখতে পাবো না, শুধু নিচের অংশটা দেখতে পাবো। তাহলে ছবিটায় কি হবে? কৌণিক হবে। ব্যাখ্যাটা কিভাবে করবো বলো তো? ব্যাখ্যাটা কি? VSEPR তথ্য অনুযায়ী নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতির জন্য কি হয়? উপস্থিতির ফলে গঠন হয় সরল রৈখিক। তো অ্যামোনিয়া নাইট্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 5, এর সাথে 3টা হাইড্রোজেন সিগমা বন্ধন তৈরি করে 1 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। আমরা সংকরায়ন জিনিস কনসেপশনটা এখানে কাজে লাগাবো। যেমন নাইট্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 5, তার সাথে 3টা হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে এইচের মান হবে কত?
5 3 8/2 4, ফলে সংকরায়ন হবে sp3 এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 1। এই ডাটাটা এখানে লিখে দেব, আমরা এটা সংকরায়ন থেকে পেয়েছি। এবার চলে আসো কেন্দ্রীয় পরমাণু কি বলো তো? কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, নিজেরাই বলতে পারবে, আমি বলি না বলে পটপট করে বলো, আমি লিখি। বন্ধন ইলেকট্রন জোড় বলো 1 2 3, তাহলে বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা 3। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলো 1, তাহলে এই দুটো যোগফল কত? 4। এবং সংকরায়ন কী হবে? sp3। আর যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে ফলে আকারে বিকৃতি হবে এবং নূতন গঠনটা কীরকম হবে আমরা আগের ছকে দেখেছি। তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বন্ধন কোণের মান কত? মনে রাখবে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতির ফলে আমরা দ্বিতীয় সূত্রে দেখেছি বন্ধন কোণ হ্রাস পায়, ফলে বন্ধন কোণের মান মনে থাকলে লিখবে, আর না থাকলে বন্ধন কোণের মান হ্রাস বৃদ্ধিও লিখতে পারো। যেহেতু এটা অ্যামোনিয়া কমন অণু ফলে বন্ধন কোণের মান 107 ডিগ্রি 28 মিনিট মনে আছে বলে লিখলাম। জ্যামিতিক কাঠামো কী হবে? যে ছকটা আগে দেখলাম বলো তো, যদি 0 হতো তাহলে চতুস্থলক হতো, কিন্তু যেহেতু এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে আকারে বিকৃতি হবে এবং চতুস্থলক গঠনটা কী হয়ে যাবে? পিরামিডাল। তো ভেস্পা তথ্যের সাহায্যে আমরা এটাকে কীভাবে ব্যাখ্যা করবো? যে ভেস্পা তথ্য অনুযায়ী নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতির জন্য কি হবে? উপস্থিতির জন্য আকৃতি হবে পিরামিডাল। বলো কোনটা জায়গা বোঝা গেল না? মনে থাকবে কথাটা। ফলে ভিএসইপিআর তত্ত্ব অনুযায়ী যে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতির ফলে আকার বা জ্যামিতিক গঠনের বিকৃতি ঘটবে এবং সংকোচ তার বন্ধন কোণের মান হ্রাস পাবে, আকৃতিটা হবে পিরামিডাল। বোঝা গেছে? এরকম একাধিক অণু আমরা পরে অণুতে চলে যাবো। বোঝা গেছে তো? ঠিকঠাক আছে? বুঝতে পেরেছ? খুব সহজ হওয়া উচিত। আমরা পরের অণুর যদি গঠন দেখি, তোমরা বলতে পারবে যে যদি আমরা বলি যে অ্যামোনিয়ার মতন অন্য কোনো অণুর ক্ষেত্রে, যেমন জলের ক্ষেত্রে যদি বলি কীরকম হওয়া উচিত, দেখো তো জলের গঠনটা দেখব। জলের অক্সিজেনের আমরা যদি জলের ক্ষেত্রে গঠনটা দেখি তাহলে জলের গঠন এরকম। এক্ষেত্রে অক্সিজেনের বাইরে কক্ষে 6, তার সাথে 2 যুক্ত আছে 8, 8-এর অর্ধেক 4, ফলে সংকরায়ন হবে কি? sp3। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 2। আমরা এটা সংকরায়ন কনসেপ্ট, সংকরায়ন চ্যাপ্টারে আমরা দেখেছি, খুব সহজে বের করতে পারবে আমার লেখা থাকলো। ঠিক আছে, চলে আসো। জলের ক্ষেত্রে বলো তো কেন্দ্রীয় পরমাণু কি? অক্সিজেন। বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা 2, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যাও 2। বন্ধন ইলেকট্রন জোড় পড়ার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 4। এক্ষেত্রে সংকরায়ন কী হবে? sp3। যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে ফলে এর আকারে বিকৃতি ঘটবে এবং বন্ধন কোণও হ্রাস পাবে। জল যেহেতু কমন যৌগ, জানা আছে, না জানা থাকলে এই ডাটাটা ছেড়ে দিব আমরা। যেহেতু জানা আছে ফলে বন্ধন কোণের মান 104 ডিগ্রি 5 মিনিট। ঠিক আছে, এক্ষেত্রে জ্যামিতিক কাঠামো কী হবে? আবার ওই জ্যামিতিক কাঠামো ছকে যদি চলে আসি, সংকরায়ন sp3 হলে আদর্শ গঠন চতুস্থলক, কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি 2 হয় তাহলে আদর্শ গঠনে বিকৃতি ঘটবে এবং সেটা ভি আকৃতি বা কৌণিক হয়ে যাবে। তাহলে আমরা ভিএসপিআর তত্ত্ব অনুযায়ী কীভাবে ব্যাখ্যা করব? এই তত্ত্ব অনুযায়ী নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতির ফলে কী হয়? উপস্থিতির জন্য আকৃতির বিকৃতি ঘটে এবং আকৃতি হয় কৌণিক। কিন্তু জলের গঠন জলের মতন, তাই কিনা বলো? ডাটাগুলো বসিয়ে দিয়ে আমরা খুব সহজে ব্যাখ্যা করতে পারি। পারবে তো? তা তোমরা বলো দেখি যে অ্যামোনিয়া অণুটা যে আছে সেই অ্যামোনিয়া অণুর আকৃতি কীরূপ? NH3 অণুর আকৃতি, NH3 অণুর আকৃতি কীরূপ? আমরা পরের গঠনে চলে যাব। মনে করো আমরা PCl5 এর গঠন দেখব। PCl5, ঠিক আছে। আর সংকরায়নগুলো চেঞ্জ করে করে আমরা গঠনগুলো দেখছি। PCl5, আমরা যদি এর ফসফরাস সংকরায়নের কথা একটু ডাটা করি, ফসফরাসের বাইরে কক্ষে 5, তার সাথে 5টা ক্লোরিন যুক্ত আছে 10, 10-এর অর্ধেক 5, তাহলে H এর মান 5। H এর মান যদি 5 হয় সংকরায়ন sp3d। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা H এর মান -Cl এর মান 0, ফলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় না থাকার ফলে ডাটাগুলো সব আদর্শ হবে। এবং এর sp3d যদি সংকরায়ন হয় তাহলে আদর্শ গঠন কী হয়?
ত্রিকোণীয় দ্বিপিরামিড হবে। আমরা এটাকে ভিএসপিআর তত্ত্ব অনুযায়ী গঠনটাকে ব্যাখ্যা করব, ডাটা ইনপুট করব। ঠিক আছে, চলে আসো। কেন্দ্রীয় পরমাণু কি বলো তো? ফসফরাস। বন্ধন ইলেকট্রন জোড় 1 2 3 4 5, বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা 5। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, বন্ধন ইলেকট্রন জোড় 5, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, মোট হবে কত? 5। সংকরায়ন sp3d। বন্ধন কোণ, যেহেতু এখানে আমরা দেখেছি যে sp3d সংকরায়ন, যদিও এখানে দু ধরনের বন্ধন কোণ থাকে, একটা থাকে 90 ডিগ্রি আর একটা কোণ থাকে 120 ডিগ্রি। জ্যামিতিক গঠন ত্রিকোণীয় দ্বিপিরামিড। বোঝা যাচ্ছে তো? সহজ তো? ঠিক আছে, কোনো অসুবিধা? ত্রিকোণীয় দ্বিপিরামিড। তাহলে আমরা এটা এবার ভিএসপিআর তত্ত্ব অনুযায়ী কী বলবো? যে এখানে যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অনুপস্থিতির জন্য গঠন আদর্শ হয়, এবং সেই গঠনটা কি হয়? ত্রিকোণীয় দ্বিপিরামিড। বুঝা গেছে? এভাবে আমরা কিন্তু যৌগের গঠন, এই তো ক্যালকুলেটর, এটা আগেই বলেছি, আমরা এখানে ডাটা ইনপুট করব, অলরেডি গঠন কিন্তু আমরা নিজেরাই বলতে পারবো। পরের গঠনে আমরা চলে যাব, যেখানে সংকরায়নের পরিমাণটাকে আরও বাড়ানো হবে। যেমন এখানে যদি আমরা দেখি বলো তো, তাহলে এটার গঠন কীরকম হওয়া উচিত? ClF3 এর গঠনটা দেখব। বোঝা গেছে? তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণুর যদি আমরা সংকরায়ন বের করার চেষ্টা করি, ক্লোরিনের বাইরে কক্ষে 7, তার সাথে 3টা ফ্লোরিন যুক্ত আছে, 7 3 10, 10-এর অর্ধেক 4, তাহলে এই 10-এর অর্ধেক 5, ফলে এইচের মান হলো 5। এবং এক্ষেত্রে যেহেতু এইচের মান 5 হলো, ফলে সংকরায়ন হবে sp3d। আর নিঃসঙ্গ ইলেকট্রন LP, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের লন পেয়ার, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা এইচের মান থেকে F এর মান বাদ দিব, তাহলে 5 থেকে 3 বাদ দিলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 2। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, ফলে এর আকারের বিকৃতি হবে। এবং ওই ছক থেকে আমরা বলবো, যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় না থাকতো, তাহলে আকারটা কী হতো? ত্রিকোণীয় দ্বিপিরামিড। এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতির ফলে তার আকারের পরিবর্তন ঘটবে, এবং আকারটা হয়ে যাবে তার, আমরা দেখব সেই আকারটা কীরকম হবে। Cl, এখানে ফ্লোরিন আছে, এখানে ফ্লোরিন আছে, এই হলো ত্রিকোণীয় দ্বিপিরামিড। কিন্তু যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, আর আমরা জানি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপর নিচে অ্যাক্সিয়ালে থাকে না, ইকুয়েটোরিয়ালে থাকে, ফলে ইকুয়েটোরিয়ালে কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দখল করবে। বোঝা যাচ্ছে তো? আর বাকি জায়গাগুলো ফ্লোরিন থাকবে। এই ছবিটা পেয়ে গেলাম। এবার আমরা দেখব, দেখো কেন্দ্রীয় পরমাণু কি? Cl। ঠিক আছে, বন্ধন ইলেকট্রন জোড় দেখো 1 2 3, বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা 3, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দেখতেই তো পাচ্ছ, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 2, মোট সংখ্যাটা হলো 5। এক্ষেত্রে সংকরায়ন sp3d। বন্ধন কোণের মান, এক্ষেত্রে কিন্তু বন্ধন কোণের মান জানা না থাকলে লেখা দরকার নেই। চলে আসবো জ্যামিতিক গঠন। এই জ্যামিতিক গঠনটাকে কি বলা হয়? ত্রিকোণীয় দ্বিপিরামিড থেকে জ্যামিতিক গঠনের পরিবর্তন হবে। এবং এই দেখতে পাচ্ছি আমরা, এটা দেখতে পাবো না, শুধু এই অংশটুকু দেখতে পাবো, যেটা এইরকম একটা গঠন টি আকৃতি বিশিষ্ট, ফলে গঠনটা হবে টি আকৃতি। তাহলে কি হবে বলো তো? নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতির ফলে কি হবে? উপস্থিতির জন্য আকৃতি হবে কি? টি আকৃতি বিশিষ্ট হবে। কত সহজ বলো তো? খুব সহজে আমরা ব্যাখ্যা করতে পারি। বোঝা গেছে? আমরা সংকরায়নের মানকে যদি আরও একটু বাড়িয়ে দিই, তাহলে আমরা পরের সংকরায়নের মানটাকে বাড়িয়ে দিব। যেমন মনে করো আমরা এই যৌগটার গঠন ব্যাখ্যা করব কি? জ্যানন টেট্রাফ্লোরাইড। বুঝে গেছে? তাহলে জ্যানন টেট্রাফ্লোরাইডে বলো তো, এখানে জ্যাননের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 8, বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা যদি 8 হয়, তাহলে তার সাথে 4 ফ্লোরিন যুক্ত আছে, 8 4 12-এর অর্ধেক 6, ফলে এইচের মান হবে 6। ঠিক আছে?
এক্ষেত্রে এইচের মান 6 হলে সংকরায়ন কী হবে? sp3d2। এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বলো তো, এইচের মান থেকে একযোজী পরমাণু বিয়োগ করলে 6 থেকে 4 বিয়োগ করলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 2। ফলে এক্ষেত্রেও যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, গঠন আদর্শ হবে না, খুব সহজ। তো এমনিতে যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় না থাকতো, তাহলে তার sp3d যদি হয় সংকরায়ন, সেক্ষেত্রে তার আকারটা হতো অষ্টতলীয় আকার হতো। এই ঠিক আছে। কিন্তু যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে এবং 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণের ফলে এরা এক্ষেত্রে কি করবে? এক্সিয়াল অবস্থানটা এই জায়গাটা দখল করবে, মানে এই জ্যামিতিক গঠনটা আমরা পাবো। বুঝে গেছে নিশ্চয়ই? এবার বলো তো কেন্দ্রীয় পরমাণু কি? জ্যানন। বন্ধন ইলেকট্রন জোড় 1 2 3 4, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 2, মোট 6, সংকরায়ন sp3d2। বন্ধন কোণের মান জানি না, বসাবো না। জ্যামিতিক গঠন দেখো অষ্টতলীয়, ছকের মধ্যে আমরা দেখেছি অষ্টতলীয় গঠনে এই দুটো ছবি আমরা দেখতে পাবো না, শুধু প্লেটটা দেখতে পাবো। ফলে এটা কি হবে? বর্গ সমতলে। কিভাবে আমরা ভিএসপি এর তত্ত্ব অনুযায়ী বলবো? নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতির জন্য আকৃতিটা কি হবে? বর্গ। বোঝা গেছে? তাহলে আমরা ভিএসপি আর তত্ত্বের অ্যাপ্লিকেশনে দেখলাম বিভিন্ন অণুর গঠন একই ডাটায় আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। খুব সহজে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি। তোমরা বলতে পারবে এইরকম করে গঠন ব্যাখ্যা করে? আমরা যদি বলো তো যে আমাদের যে অণুগুলো আছে PCl3, এর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত? ঠিক আছে, PCl3 অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত? ফলে আজকের আলোচনার শেষে আমরা কেমিস্ট্রির সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে গুরুত্বপূর্ণ এবং পড়ার সাথে জীবনের সাথে থেকে যাওয়া এরকম একটা তত্ত্ব, যাকে ভিএসপিআর তত্ত্ব বলা হয়, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, অর্থাৎ যোজ্যতা কক্ষে ইলেকট্রন জোড়ের বিকর্ষণের কারণে অণুর জ্যামিতিক আকৃতির যে বিকৃতি ঘটে এবং কতটা বিকৃতি হবে, কি আকার ধারণ করবে, আমরা খুব সহজে ছকের সাহায্যে কিছু মনে রাখা, কিছু লজিক্যালি তৈরি করা, সমস্ত বিষয়টাকে একসাথে এক সুরে বেঁধে আমরা বিভিন্ন যৌগের গঠন কিন্তু খুব সহজে দিতে পারি। আমার মনে হয় বোঝাতে পেরেছি। বোঝার চেষ্টা করবে এবং মনে রাখার চেষ্টা করবে, যাতে যে কোনো জায়গায় যে কোনো পরীক্ষায় তোমরা খুব সহজে সঠিকভাবে উত্তরটা করতে পারো। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।